রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এসআই আফজালুল হক। সাক্ষ্যে বলেন ৫ আগস্ট বিকেল ৪টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এ হত্যাকাণ্ডে অংশ নেন। এরপর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় মরদেহ। এ সময় শহীদ আহতদের কাছে ক্ষমা চান এসআই আফজালুল হক। আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। রায় কার্যকর নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত থেকে পলাতকদের কিভাবে দেশে ফেরত আনা হবে। বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর পাশাপাশি বন্দি বিনিময় চুক্তিকে কাজে লাগানোর কথাও ভাবছে। তবে শেখ হাসিনা কামালকে ফেরাতে আইনি পথে হাঁটার পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। জাতীয় নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। এবার শুনবেন বিস্তারিত। বুধবার এ মামলায় গ্রেফতার আসামি পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল হক ওই দিনের ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন ৫ আগস্ট বিকেল ৪টায় তৎকালীন ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, সায়েদ বা জায়েদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স আসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া আফজালুল হক আরও জানান, ১৫ আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ক্ষমা চেয়ে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন বলেও ট্রাইব্যুনালে জানান তিনি। তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়, তখন তিনি ভেতরে চলে যান। আশুলিয়ার লাশ পোড়ানোর এই মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জন, যাদের মধ্যে গ্রেফতার আছেন ৮ জন, আর এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন ২৩ জন। এ মাসেই শেষ হতে পারে এই মামলার সাক্ষ্য গ্রহণ। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সবথেকে বড় প্রশ্ন এর বাস্তবায়ন। এখানেই সামনে আসে কোন প্রক্রিয়ায় ফেরানো হবে তাকে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ভারতে পলাতক ২ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ। এর বাইরেও ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিকেও কাজে লাগানোর চেষ্টা হবে। তবে প্রতিবেশী এই দেশটির বর্তমান অবস্থান অনুযায়ী বলাই যায় তাদের ফেরত পাঠাতে খুব একটা রাজি নয় ভারত। সেক্ষেত্রে কি করতে পারে বাংলাদেশ? এক্সট্রাডিশন ট্রিটিকে আশ্রয় নিয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে ভারতের কাছে বললেও ভারত কিছু করবে না। আমার বিবেচনায় বাংলাদেশের হাত পা খুব বাধা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন মনে করেন, এক্ষেত্রে বাংলাদেশের উচিত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়া। এই বিষয়গুলোকে আমার মনে হয় আন্তর্জাতিকভাবে তুলে ধরা, বাংলাদেশের ভারতীয় জনগণের কাছে তুলে ধরা, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা দরকার, সহানুভূতিশীল মত তৈরি করা উচিত। সেক্ষেত্রে ভারতকে এই বিচারের স্বচ্ছতা বোঝাতে পারাকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। তবে আইনিভাবে জোড়াজুড়ি নয়, বরং কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে হবে বলেও মনে করেন তিনি। আইন কানুন বা মামলা মোকদ্দমা করে আসলে এগুলো সলভ করা সম্ভব না। ইন্ডিয়াকে এই ক্ষেত্রে বোঝাতে হবে গুড ফেইথে তাকে তার বিচার সম্পন্ন করা হয়েছে এবং তাকে যে ব্যবস্থা করা হবে গুড ফেইথে করা হয়েছে।
যদিও স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক বন্দীদের ব্যাপারে ভারতের দিকেই পাল্লা কিছুটা হেলে আছে বলে মনে হচ্ছে। তবে এই আইনজীবী মনে করছেন হত্যা এবং গুমের মতো বিষয়ে সেটাকে রাজনৈতিকভাবে সংজ্ঞায়িত করবার সুযোগ নেই। মার্ডারের মতো অফেন্স হয়ে থাকে, ম্যানস্লটিং, কিডন্যাপিং, অ্যাবডাকশন, কি ইনসাইটমেন্ট টু মার্ডার, এগুলো কিন্তু পলিটিক্যাল নেচারের মধ্যে পড়বে না। সুতরাং ইট ইজ নট পলিটিক্যাল ইন নেচার। কূটনৈতিকভাবে নিজেদের দুর্বল না ভেবে বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বৈশ্বিকভাবে নিজেদের জায়গা করে নেওয়ার সময় চলে এসেছে বলেও মনে করছেন অনেকে। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান অংশ নেন বাংলাদেশ সহ 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসার। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে গ্রাজুয়েশন সিরোমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কোর্স সম্পন্ন করা অফিসারদের হাতে তুলে দেন সনদ। অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। We work here in multinational environment. This is first time for me. I work with Navy and Army and Air Force together in the Joint Syndicate. So a lot of experience and many knowledge I will take it back home with me. কোর্সের মধ্যে ভ্রাতৃত্ব হয়েছে। এই যে আমরা কয়েকটি মেয়ে এতগুলো ছেলের মাঝে কোর্স করেছি, আমাদেরকে নিজেদেরকে আমরা কতটা স্ট্রং সেটা আমি আবিষ্কার করেছি। যে কোনো যুদ্ধের পরে যেন আমরা শান্তি স্থাপন করতে পারি, সেটারই মূলত প্রশিক্ষণ আমাদের হয়ে থাকে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। All the armed forces, the entire rank and file. জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে অন্যতম অংশীদার বিএনপি 36 দিনের আন্দোলনের মুহূর্তগুলোকে দলিল আকারে সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে দলটি। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় গুলশানের একটি হোটেলে। যোগ দেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে সোজা পথে হেঁটে বিচার ও সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিচার এবং সংস্কারের যে ধারা, কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আধিপত্যবাদ মেনে না নেওয়া বাংলাদেশ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের চ্যালেঞ্জও উতরে যাবে। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি। যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। এই বাংলার মানুষ কিন্তু পরাক্রমশালী মুঘল সম্রাটদের যে আধিপত্য, সে আধিপত্য কিন্তু বারবার অস্বীকার করেছে। আবু সাইদ যে গুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল, তুমি গুলি করো আমার বুকে, কিন্তু আমি আধিপত্য মেনে নেব না। বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্ন চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। আগামী দিনে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা